আসসালামু আলাইকুম। আমি মুনতাসির রহমান আবিদ। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পরিপাক ও শোষণ। তো পরিপাক ও শোষণের উপরে আগের যে ক্লাসটি ছিল সেই ক্লাসের মধ্যে আমরা আসলে পরিপাক ও শোষণ যে অধ্যায়টা আছে এটার প্রাথমিক ধারণা সম্পর্কে জেনেছি। এই অধ্যায়ের মধ্যে কী বিষয় আলোচনা করা আছে, ফুল ডাইজেস্টিভ সিস্টেমের বিভিন্ন অঙ্গ সম্পর্কে দেখেছি এবং দন্ত সংকেত নামে একটা বিষয় ছিল বা ডেন্টাল ফর্মুলা, সেই বিষয়টা আমরা আলোচনা করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে যে ক্লাসটা, এই ক্লাসের মধ্যে আমরা আরও তার সম্প্রসারিত কিছু অংশ দেখার চেষ্টা করব। তো সেই হিসেবে আমরা আজকে প্রথমত যে বিষয়টা দেখব সেটা হলো টাং বা জিহ্বা সম্পর্কে। ঠিক আছে? যদি উচ্চারণটা জিহ্বা, যাক যেটাই হোক, তো টাং সম্পর্কে দেখব সর্বপ্রথম। তো প্রথমত যে বিষয়টা আলোচনা করলাম, শুরু করছি, সেটার নাম হলো জিহ্বা বা টাং। তো এই বিষয়টা কি? এটা হলো এই এই জিনিসটার নাম আসলে জিহ্বা। যাক, তার চেয়ে বড় বিষয় হলো এখানে কিন্তু জিহ্বার মধ্যে যে বিষয়টা আছে সেটার নাম হলো সাতকুড়ি। সাতকুড়ি, ঠিক আছে? ফ্লাস্ক আকৃতির সাতকুড়ি থাকে জিহ্বার মধ্যে, যার কাজ কি? এর কাজটা হলো মেইনলি মানে যেই স্বাদ বা টেস্টের সেন্সেশন দেওয়া হচ্ছে সেই সাতকুড়ির কাজ। তাহলে সাতকুড়ি থাকে কীরকম আকৃতি? ফ্লাস্ক আকৃতির। ফ্লাস্ক ফ্লাস্ক আকৃতি। আচ্ছা, এবার জিহ্বার গঠনটা একটু দেখো। এরকম থাকে না জিহ্বাটা? এরকম। তো এরকম জিহ্বার মধ্যে প্রথমত যেই সামনের পোর্শনটা, এই অংশের যেই টেস্টটা দেয় সেটা হলো মিষ্টতা। ঠিক আছে? এই অংশটা দিয়ে আমরা মিষ্টি স্বাদ অনুভব করি, মিষ্টতা। এই অংশ আর এই অংশ, এই দুইটা অংশ, এটা আর এটা, এই দুইটা অংশ একত্রে যেই স্বাদটা দেয় সেটা হলো লবণাক্ততা। লবণাক্ততা। পরবর্তীতে এই অংশ, এই অংশ, এই দুইটা অংশ কি স্বাদ দেয়? সেটা হলো অম্লত্ব, অম্লতা, অম্লতা। আর লাস্টে এরকম মাঝখানে একদম গোড়ার দিকের অংশ যেটা, সেটা হলো তিক্ততা, তিক্ততার অনুভূতি দেয়। তাহলে এটা হলো জিহ্বার বিভিন্ন অংশে কীরকম স্বাদ অনুভূত হয় সেই বিষয়টা। আচ্ছা, এটা মনে রাখার একটা নেমনিক হলো এরকম, মনে রাখবা এইভাবে, মিল অতি। মিল অতি দিয়ে মনে রাখবা। মিল অতি মানে কি? মি দিয়ে হলো মিষ্টতা, ল দিয়ে লবণাক্ততা, অ দিয়ে অম্লত্ব, আর তি দিয়ে তিক্ততা। তো এটা হলো তোমার প্রাথমিক আলোচনা, এই বিষয়টা আমরা বুঝলাম। আচ্ছা, এবার একটা জিনিস চিন্তা করো, এই জিহ্বার মধ্যে একটা বিষয়ের অনুপস্থিতি দেখা যাচ্ছে, সেটা হলো ঝাল স্বাদের জন্য কোনো স্বাদকুড়ি থাকে না। তাহলে ঝাল স্বাদটা কিভাবে অনুভূত হয়, সেটা একটা প্রশ্ন। আসলে ঝাল মানে স্বাদটা অনুভব করার জন্য কোনো স্বাদকুড়ির প্রয়োজন নাই। কি কারণে? কারণ হলো ঝাল আসলে কোনো স্বাদই না। মূলত এটা হচ্ছে একটা বার্নিং সেন্সেশন। এটা কখন হয়? যখন সবগুলো স্বাদকুড়ি, হ্যাঁ, স্বাদকুড়ি যদি নষ্ট হয়ে যায় তখন যেই অনুভূতিটা হয় সেটা আসলে ঝাল। মানে ধরো কোনো ঝালযুক্ত খাবার খেলা, কী কারণে ঝালটা লাগে? কারণ হলো এই খাবারটা খাওয়ার কারণে আমার স্বাদকুড়িগুলো নষ্ট হয়ে যায়, এবং এই যে স্বাদকুড়ি নষ্ট হয়ে গেল, এই স্বাদকুড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে যেই স্বাদটা অনুভব হয়, যেই সেন্সেশনটা হয়, সেটাই আসলে ঝাল। তবে ঝালের জন্য সেজন্য কোনো স্বাদকুড়ির প্রয়োজন হয় না। তো একবার ধরো স্বাদকুড়ি যদি বেশি ঝাল খাওয়ার কারণে বা অন্য কোনো কারণে যদি তোমার স্বাদকুড়িগুলো নষ্ট হয়, তাহলে সেটা রিপেয়ার হতে কতদিন সময় লাগে? এটা মনে রাখবা যে রিপেয়ার হতে সময় লাগে 5 থেকে 10 দিন, 5 to 10 days। এই বিষয়টা একটু মনে রাখবা, ঠিক আছে? এই মোটামুটি আমরা এই বিষয়টা একটু বুঝলাম। এবার আরেকটা বিষয়, যে জিহ্বার মধ্যে 3 ধরনের গ্রন্থি থাকে। এই 3 ধরনের গ্রন্থির নামগুলো একটু আমাদেরকে জেনে নিতে হবে, ঠিক আছে? তাহলে নামগুলো কি কি? এই যে দেখো, একটু মনে রাখা হচ্ছে 3 ধরনের গ্রন্থি আছে। 3 ধরনের গ্রন্থি। গ্রন্থি জিহ্বার মধ্যে কয় ধরনের গ্রন্থি আছে? 3 ধরনের গ্রন্থি আছে। কি কি? 1 নাম্বার নাম হলো শ্লেষা ক্ষরণকারী গ্রন্থি। শ্লেষা ক্ষরণকারী ক্ষরণকারী গ্রন্থি। এরপরে আছে দ্বিতীয়ত সেরাস, সেরাস গ্রন্থি। আর লাস্টে আছে লসিকা গ্রন্থি, লসিকা গ্রন্থি। তো এই এই তিনটা কিভাবে মনে রাখি? এরকম একটা কোথায় যেন একটা নাম শুনেছিলাম, স্লেজেল, একটা মেয়ের নাম ছিল খুব সম্ভবত। তো মেন খুব সম্ভবত না, স্লেজেল একটা মেয়ের নাম আসলে। তো সেই স্লেজেল দিয়ে মনে রাখি আমি ভাবে। স্লেজেল, স্লেজেল, স্লেজেল মানে স্লেসেল। ধরো স্লে দিয়ে শ্লেষাকরণকারী, সে দিয়ে সেরাস, আর লাস্টে ল দিয়ে হলো লসিকা গ্রন্থি। এটা হলো মোটামুটি আমার জিহ্বা সম্পর্কিত আলোচনা। আচ্ছা, এই বিষয়টা যদি বুঝে থাকি, এর পরবর্তীতে জিহ্বার পরবর্তীতে খাবারটা কোথায় যাবে? মুখগহ্বরে। তো এখন আমরা যে বিষয়টা পড়বো সেটা হলো মুখগহ্বরে পরিপাক সম্পর্কে। আচ্ছা, এই বিষয়টা আমি একটু মুছে দিচ্ছি।
আচ্ছা দেখো, এর পরবর্তীতে আমি যে বিষয়টা বলছিলাম, এখন যে বিষয়টা পড়বো সেটা হলো মুখ গহ্বরে পরিপাক সম্পর্কে। মুখ গহ্বরে পরিপাক, মুখ গহ্বরে পরিপাক, মুখ গহ্বরে কিভাবে পরিপাকটা ঘটে সেই বিষয়টা আসলে এখন আমরা দেখব। আচ্ছা দেখো, মুখ গহ্বরে পরিপাকটা বোঝার জন্য যে বিষয়টা লাগবে, যে খাদ্যবস্তুটা সর্বপ্রথম তো আমরা মুখের ভিতর নিলাম, মুখের ভিতরে যাওয়ার পরবর্তীতে এখানে কি হয়, বিভিন্ন রকম লালা গ্রন্থি থাকে, সেই লালা গ্রন্থি থেকে বিভিন্ন রকম লালা রসক্ষরণ হয়, সেই লালা রসক্ষরণ এবং প্রথমত খাবারটা নেওয়ার পরবর্তীতে আমরা যখন এটাকে মানে চিবাচ্ছি, যখন এখানে আমার হলো মানে চিবানোর পরবর্তীতে আমার এই খাদ্যের যে অবস্থাটা হয় সেটা, সেই অবস্থাকে আমরা বলি বোলাস বা খাদ্যমণ্ড, ঠিক আছে। তার মানে মুখ গহ্বরে খাদ্যের অবস্থা কি, খাদ্যমণ্ডে পরিণত হয়ে যায় আসলে। তাহলে খাদ্যমণ্ড বা বোলাস সৃষ্টি হয় কোথায়, মুখ গহ্বরে। খাদ্যমণ্ড বা বোলাস, ঠিক আছে। বোলাস বানান কিভাবে, এইভাবে BOLUS। খাদ্যমণ্ড বা বোলাস সৃষ্টি হয় কোথায়, মুখ গহ্বরে। আচ্ছা, এর পরবর্তীতে একটা জিনিস মনে রাখবা, যে মুখ গহ্বরে কেবলমাত্র শর্করা জাতীয় খাদ্যবস্তুর পরিপাক হয়, বাদ বাকি কোনো ধরনের খাদ্যবস্তুরই পরিপাক হয় না। তার মানে কি, এর মধ্যে কি কি ইনক্লুডেড হবে, স্নেহ এবং আমিষ জাতীয় খাদ্য মুখ গহ্বরে পরিপাক হয় না, ঠিক আছে। তাহলে এটা একটু মনে রাখবা যে কি হয়, স্নেহ ও আমিষ পরিপাক হয় না, আমিষ পরিপাক হয় না, এটাও মনে রাখবা। আচ্ছা, এবার আরেকটা বিষয় বলি, এখন খাদ্যবস্তু তাহলে মেইনলি পরিপাক হয়টা কি মুখ গহ্বরে, সেটা হলো শর্করা বা কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট নর্মালি আমার খাদ্যবস্তুটা কীরকম থাকে, জটিল শর্করা বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট। তো তাহলে কীভাবে আমার জটিল শর্করাটা ভেঙে গ্লুকোজে কনভার্ট হয় সেই বিষয়টা আমরা এখন দেখব। মুখ গহ্বরে পরিপাক বলতে আমরা বুঝি কি, শর্করার পরিপাক, কারণ শর্করা ছাড়া অন্য কোনো কিছুর পরিপাক মুখ গহ্বরে হয় না। তাহলে মুখ গহ্বরে অবশ্যই শর্করার পরিপাক হবে, এবং শর্করার পরিপাকটা কীভাবে হবে সেই বিষয়টা আমি একটু দেখাই। দেখো, মুখ গহ্বরে ছিল আমার খাদ্যবস্তুটা কীরকম, জটিল শর্করা বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট। তাহলে জটিল শর্করা, এই যে জটিল শর্করাটা, এই জটিল শর্করাটা আমার এরকম কি হবে, একটা এনজাইম আছে, নাম হলো টায়ালিন। টায়ালিন, টায়ালিন নামক এনজাইমের সাহায্যে জটিল শর্করা ভেঙে কিসে পরিণত হয়, মল্টোজে পরিণত হয়, মল্টোজ। আর এই যে মল্টোজটা, এই মল্টোজটা পরবর্তীতে একটা এনজাইম আছে, নাম হলো মল্টেজ। এই মল্টেজ এনজাইম দিয়ে ভেঙে গ্লুকোজে পরিণত হয়। এই বিষয়টা আসলে মুখ গহ্বরে খাদ্যবস্তুর পরিপাক বা মুখ গহ্বরে শর্করা জাতীয় খাদ্যের বস্তুর পরিপাক। তাহলে কিভাবে হলো বিষয়টা বুঝলাম। এবার আসো টায়ালিন সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, এটা মনে রাখবা একটু, খুবই ইম্পর্টেন্ট। 1 নাম্বার, টায়ালিনের আরেক নাম হলো স্যালাইভারি, স্যালাইভারি আলফা অ্যামাইলেজ, অ্যামাইলেজ। টায়ালিনের আরেক নাম কি, স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। দ্বিতীয়ত একটা মনে রাখবা, টায়ালিন, এই টায়ালিন এনজাইমটা ক্লোরাইড দ্বারা সক্রিয় হয়, ক্লোরাইড দ্বারা সক্রিয় হয় কে, এই টায়ালিন নামক এনজাইমটা। আর আরও একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হলো সিদ্ধ শ্বেতসারের উপর কাজ করে এই টায়ালিন। টায়ালিন এনজাইমটা কোথায় কাজ করে, সিদ্ধ শ্বেতসারের উপর, সিদ্ধ শ্বেতসার, শ্বেতসারের উপর, সারের উপর আমার এই টায়ালিন এনজাইমটা কাজ করে। এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ MCQ, তো এই বিষয়টা এখান থেকে পড়ে নিবা। আচ্ছা, এর পরবর্তীতে খাদ্যবস্তুর আরেকটা মানে পরিপাক নালী সম্পর্কে তো এখনো পড়ছি। প্রথমত দেখো, মুখ গহ্বর দিয়ে স্টার্ট হলো, তার পরবর্তীতে আস্তে আস্তে এটা কোথায় যাবে, জিহ্বা হয়ে গলবিলে যাবে। তো এখন যে বিষয়টা পড়বো সেটা হলো গলবিল, গলবিল বা ফ্যারিংস। তো এই বিষয়টা মুছে দিয়ে আমি এখানে, আচ্ছা মুছে দেওয়ার আগে এখানে লিখি গলবিল, বা এটাকে বলা হয় কি ফ্যারিংস, ঠিক আছে, ফ্যারিংস, ফ্যারিংস। তাহলে গলাবিল বা ফ্যারিংস। তো এটার ব্যাপারে কথা হলো যে ফ্যারিংসটা কোথায় থাকে, এরকম জিহ্বার পিছনের দিকে থাকে ফ্যারিংস। তো এটা বুঝতে পারছো যে এই পথে একাধারে নাক দিয়ে যাওয়া বাতাস বা বায়ু এবং খাদ্যবস্তু দুইটাই এই ওয়েতেই পাস করে। সুতরাং আমি বলতে পারি যে গলবিলটা হলো খাদ্যবস্তু এবং বায়ু চলাচলের সাধারণ গতিপথ, ঠিক আছে। কি বললাম, খাদ্যবস্তু এবং বায়ু চলাচলের সাধারণ গতিপথ হলো আমার গলবিল। তাহলে এটা মনে রাখবা, কি বললাম, সাধারণ গতিপথ, সাধারণ গতিপথ। কার কার সাধারণ গতিপথ, এটা একটা হলো খাদ্য এবং বায়ু, এই দুইটাই আসলে এই অঞ্চল দিয়ে চলাচল করে। এই বিষয়টা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এবার দেখো গলবিলের তিনটা অংশ আছে, তিনটা অংশ আছে, ঠিক আছে।
তাহলে গলবিলের কয়টা অংশ? এখানে লিখে দিই, তিনটা অংশ। কি কি? এক নাম্বার হলো নাসা গলবিল, ঠিক আছে? কি বললাম? নাসা গলবিল, বা এটাকে বলা হয় নেজোফেরিংস, ঠিক আছে? নেজোফেরিংস বা নাসা গলবিল। তারপরে দ্বিতীয়ত যে বিষয়টা আছে সেটার নাম হলো মুখগলবিল, ঠিক আছে? মুখগলবিল বা এটাকে বলা হয় কি ওরোফেরিংস, ঠিক আছে? ওরোফেরিংস। আর লাস্টে আরেকটা অংশ আছে, সেটা হলো স্বরগলবিল, ঠিক আছে? স্বরগলবিল বা ল্যারিঙ্গোফেরিংস, ঠিক আছে? এই বিষয়গুলো একটু মনে রাখবা। জাস্ট এইগুলো হলো গলবিল সম্পর্কিত আলোচনা। আচ্ছা, এবার দেখো খাদ্যবস্তুটা গলবিলে গেল। ওইখান থেকে গলবিলে যেটা আছে, যে গলবিলের মধ্যে তোমার এরকম মানে এখান থেকে কিন্তু পরবর্তীতে তোমার অন্ননালী বা খাদ্যনালী বা যেটাকে ইসোফেগাস বলে সেই বিষয়টা সৃষ্টি হয়, মানে সেই বিষয়টা বলতে সেই নালীটা সৃষ্টি হয়। তো তার আগে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে এই যে আমার গলবিলের মধ্যে একটা অংশ আছে, নাম হলো এপিগ্লোটিস, ঠিক আছে? এই সম্পর্কে এই বিষয়টা একটু মনে রাখবা, যে গলবিলের মধ্যে কি থাকে, একটা এপিগ্লোটিস থাকে। এই এপিগ্লোটিস যেটা করে, যে এটা হলো ধরো একটা জিনিস চিন্তা করো, এরকম একটা নলের ভিতরে এরকম আরো দুইটা নল আছে। তো সেই নলের মধ্যে ধরো একটা দিয়ে শ্বাস মানে বায়ু চলাচল করে, আরেকটা দিয়ে খাদ্য চলাচল করে। এখন ধরো যদি বায়ু চলাচল করার কথা যেই নালী দিয়ে, সেটা দিয়ে যদি খাবার প্রবেশ করে, তাহলে খুবই বিপত্তি বেঁধে যাওয়ার কথা। তো আসলে ঘটনাটা এরকম, যে এই ক্ষেত্রে যেটা করা হয়, যে এখানে একটা এপিগ্লোটিস নামক অংশ আছে, যেটা ধরো খাদ্য যখন গ্রহণ করবা, তখন এই শ্বাসনালীটাকে অফ করে রাখে, যাতে খাদ্যটা জাস্ট ওই মানে শ্বাসনালী ছাড়া যে অংশটা আছে, অর্থাৎ খাদ্যনালী বা ইসোফেগাস, এই ইসোফেগাস দিয়ে যেন সে পাকস্থলীতে যেতে পারে। হ্যাঁ, ট্রাকিয়া আর আরেকটা কি ইসোফেগাস, বা বাংলায় বললে একটা হলো তোমার শ্বাসনালী, আরেকটা হলো কি খাদ্যনালী বা অন্ননালী। তো এই দুইটার মাঝখানে এরকম তোমার এপিগ্লোটিসটা থাকবে। এপিগ্লোটিসটা কি করে, যেন জাস্ট একদিকে খাদ্যটা প্রবাহিত হতে পারে, খাদ্য প্রবাহটা যেন জাস্ট তোমার এরকম অন্ননালীর থ্রুতে পাস করে, কোনো সময় যেন শ্বাসনালীতে প্রবেশ না করে। এটা নিয়ন্ত্রণ করে কার কাজ? এপিগ্লোটিসের কাজ। এটা একটু মনে রাখবা। আচ্ছা, এবার তাহলে এতটুকু বললাম। এবার আসো পরবর্তীতে অন্ননালী। হ্যাঁ, অন্ননালী বা খাদ্যনালী। তার আগে আমি এই বিষয়টা একটু মুছে দিই। আচ্ছা, দেখো এবার নেক্সট যে বিষয়টা, সেটা হলো বলছিলাম কি অন্ননালী বা ইসোফেগাস সম্পর্কে। তো অন্ননালী বা ইসোফেগাস যেটা, এই অন্ননালীর প্রসঙ্গে একটা কথা মনে রাখবা। অন্ননালীটা কি? অন্ননালী হলো পৌষ্টিক নালীর সবচেয়ে বেশি পেশিবহুল স্তর। অন্ননালী হলো কি পৌষ্টিক নালীর সবচেয়ে বেশি পেশিবহুল স্তর। তাহলে এই বিষয়টা একটু মনে রাখবা, যে অন্ননালী কি সবচেয়ে পেশিবহুল স্তর। পেশিবহুল স্তর। অন্ননালীটা কি সবচেয়ে পেশিবহুল স্তর। সম্পূর্ণ পৌষ্টিক নালী বা সম্পূর্ণ এলিমেন্টারি ক্যানালের মধ্যে সবচেয়ে বেশি পেশিবহুল কোনটা? অন্ননালী বা ইসোফেগাস। আচ্ছা, এর পরবর্তীতে একটা বিষয় মনে রাখবা। এখন আমরা যে বিষয়টা পড়বো সেটা হলো পাকস্থলী বা স্টোমাক। তো স্টোমাকটা কি? ওই ইসোফেগাস বা খাদ্যনালী দিয়ে খাবারটা যেই জায়গার মধ্যে এসে জমা হয়, সেই অংশটার নাম হলো পাকস্থলী, ঠিক আছে? বা স্টোমাক। তো স্টোমাকের ব্যাপারে আমার কি জানতে হবে? স্টোমাকের ব্যাপারে এটা জানতে হবে যে স্টোমাকের ধারণ ক্ষমতা কতটুকু। তো মনে রাখবা যে পাকস্থলী এটার ধারণ ক্ষমতা পড়ছি এখন। শিশুদের ক্ষেত্রে ধারণ ক্ষমতা হলো মাত্র 30 ml। একটা ছোট বাচ্চা মাত্র 30 ml পরিমাণ খাদ্য ধারণ করতে পারে পাকস্থলীতে। আচ্ছা, বয়সন্ধিকালে এটা কতটুকু হয়? বয়সন্ধিকালে এটা দাঁড়ায় 1 লিটারে, ঠিক আছে? 1 লিটার পরিমাণ খাবার সে ধারণ করতে পারে। আর বয়স্কদের ক্ষেত্রে 1.5 থেকে 2 লিটার হয়ে যায়। বয়স্কদের ক্ষেত্রে কত? 1.5 থেকে 2 লিটার, 1.5 to 2 লিটার। এটা একটু মনে রাখবা। আচ্ছা, এর পরবর্তীতে তাহলে আমার পাকস্থলী সম্পর্কে জানা হলো। এবার আমরা এখন পরবর্তীতে নেক্সটে যে বিষয়টা জানবো সেটা হলো পাকস্থলীর বিভিন্ন স্তর সম্পর্কে, ঠিক আছে? এখন যে বিষয়টা দেখবো সেটা হলো পাকস্থলীর বিভিন্ন স্তর। তো তাহলে দেখো একটা জিনিস, পাকস্থলীটা কীরকম একটু আঁকি। এরকম থাকে না? এরকম যায়, এরপরে এরকম, আর এরকম। আরে এটা কি হলো? হাস, এরকম হলো কে? এরকম। আল্লাহ, দাঁড়া ঠিক করি এটা। কেমন যেন ছিল। আচ্ছা যাক, এটাই ধরো পাকস্থলী। সমস্যা নাই, এটাই পাকস্থলী। লিখে দিবা নিচে, ঠিক আছে? নিচে লিখে দিবা, নাহলে বোঝা যায় না। আরে পাকস্থলী, তাহলে পাকস্থলী, এই পাকস্থলীকে যদি তুমি কাটো, তাহলে এরকম ধর একটা অংশ কাটলা, এটার ভিতরে এরকম স্তর আছে, এরকম 5টা স্তর আছে, ঠিক আছে? তাহলে পাকস্থলীর স্তর কয়টা পেশিতে? 5টা স্তর আছে। 5 স্তর বিশিষ্ট থাকে পাকস্থলীর স্তর কয়টা?
5টা স্তর। আচ্ছা, এবার স্তরগুলোর নাম কি কি? 1 নাম্বার হলো সেরোসা, ঠিক আছে, সেরোসা। এর পরবর্তীতে এটা গেল কোথায়? সেরোসার পরবর্তীতে স্তরের নাম কি? সেরোসার পরবর্তী স্তরের নাম হলো পেশি স্তর, ঠিক আছে, পেশি স্তর, পেশি স্তর, পেশি স্তর। এরপরে খাবারটা কোথায় যায়? সাবমিউকোসা, সাবমিউকোসা। এর পরবর্তীতে খাবারটা কোথায় যায়? মাস্কিউলারিস মিউকোসা, মাস্কিউলারিস মিউকোসা। মানে এগুলো স্তর আসলে, হ্যাঁ, পাকস্থলীর বিভিন্ন স্তরের নাম। মাস্কিউলারিস মিউকোসা, মিউকোসা। আর সর্বশেষ আমার খাদ্যবস্তু মানে সর্বশেষ যে স্তরটা পাকস্থলী, সেটার নাম কি? মিউকোসা। এই বিষয়টা একটু মনে রাখবা আগে। সর্বশেষ কোথায় গেল? মিউকোসায় গেল। আচ্ছা, মিউকোসা এতটুকু। তাহলে কি কি বললাম? সেরোসা, এরপরে কি? পেশি স্তর, সাবমিউকোসা, মাস্কুলারিস মিউকোসা, আর কি লাস্টে হলো মিউকোসা। আচ্ছা, এবার একটা বিষয় মনে রাখবা যে এই মিউকোসা যে স্তরটা আছে, এই মিউকোসা স্তরের মধ্যে দুইটা ইম্পর্টেন্ট এমসিকিউ। একটা হলো এখানে রুগী পাওয়া যায়, ঠিক আছে, রুগী, এই যে রুগী, রুগী পাওয়া যায়, হ্যাঁ, রুগী কিন্তু হাসপাতালে পাওয়া যায় না, রুগী পাওয়া যায় পাকস্থলীর মিউকোসা স্তরে, এই রুগী। আর আর দ্বিতীয়ত আরেকটা বিষয় কি, যে এখানে তোমার গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো থাকে এখানে। মিউকোসা স্তরের মধ্যে কি থাকে? গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। কিছুক্ষণের মধ্যে আমরা পড়বো যে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে বিভিন্ন রকম পদার্থ ক্ষরণ হয়। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থিটা কি সেটা জানা দরকার। তাহলে মনে রাখবা যে গ্যাস্ট্রিক গ্রন্থি হলো, গ্রন্থি তো বুঝো যে বিভিন্ন রকম পদার্থ ক্ষরণ করে, ক্ষরণের সাথে সম্পৃক্ত একটা জিনিস। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি কি? এই পাকস্থলীর ভিতরে থাকে, যেটা বিভিন্ন রকম পদার্থ নিঃসরণ করে। তাহলে এখন আমরা যে বিষয়টা পড়বো এর পরবর্তীতে, সেটা হলো যে বিভিন্ন রকম গ্যাস্ট্রিক গ্রন্থি সম্পর্কে, হ্যাঁ, বিভিন্ন রকম গ্যাস্ট্রিক গ্রন্থি না, গ্যাস্ট্রিক গ্রন্থির বিভিন্ন রকম কোষ সম্পর্কে, কোন কোষ কি ক্ষরণ করে। আচ্ছা, তাহলে তার আগে এটা একটু বুঝতে দিই। আচ্ছা দেখো, যে জায়গায় ছিলাম, যে আমরা বলছিলাম যে এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো কি, পাকস্থলীর মানে গ্যাস্ট্রিক গ্রন্থির বিভিন্ন রকম কোষ সম্পর্কে। তার আগে আরেকটা বিষয় বলি, যে আমরা জানতাম যে মুখ গহ্বরে খাদ্যবস্তুর যে অবস্থাটা হয় সেটাকে বলতাম বোলাস, ঠিক আছে, বোলাস বা খাদ্যমণ্ড। আর পাকস্থলীতে খাদ্যের যে অবস্থাটা হয় সেটাকে বলা হয় কি? কাইম, ঠিক আছে, এটা একটু মনে রাখবা যে খাদ্যের যে অবস্থাটা সেটার নাম কি? কাইম, CHYME, কাইম। কাইম সৃষ্টি হয় কোথায়? পাকস্থলীর ভিতরে, এটা মনে রাখবা। আচ্ছা, এবার যেই জায়গার মধ্যে ছিলাম আমরা মেইনলি, সেটা হলো যে গ্যাস্ট্রিক গ্রন্থির বিভিন্ন রকম কোষ সম্পর্কে, ঠিক আছে। তাহলে আমরা এখন যে বিষয়টা দেখবো সেটা কি? গ্যাস্ট্রিক গ্রন্থির বিভিন্ন রকম কোষ সম্পর্কে। তো মনে রাখতে হবে যে গ্যাস্ট্রিক গ্রন্থিতে মেইনলি 5 টাইপের কোষ থাকে, ঠিক আছে। কয় ধরনের কোষ থাকে? 5 ধরনের কোষ থাকে। একটু নামগুলো লিখে দেই, বিশাল বড় বড় নাম, ধরো এগুলা অনেকদিন সময় নিয়ে মুখস্থ করতে হবে, কারণ নামগুলো একটু জটিল আছে এবং খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো সেই জন্য আমরা এই প্রত্যেকটা এখন যে গ্যাস্ট্রিক গ্রন্থির যে বিভিন্ন কোষগুলোর নাম বলবো, সবগুলোর মানে গুরুত্ব সহকারে সেগুলো মনে রাখার চেষ্টা করবো। আচ্ছা, তাহলে প্রথমত আমরা যেটা দেখবো সেটা কি? গ্যাস্ট্রিক গ্রন্থির বিভিন্ন রকম কোষ। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থির কি কি কোষ আছে? প্রথমত যেটা লিখি, দেখো 5 ধরনের কোষ, 5 ধরনের কোষ, 5 ধরনের কোষ। 1 নাম্বার অক্সিনটিক কোষ, ঠিক আছে, নাম কি? অক্সিনটিক, অক্সিনটিক, বা এটাকে বলা প্যারাইটাল, যে কোনো একটা বলতে পারো নামে, প্যারাইটাল কোষ। অক্সিনটিক বা প্যারাইটাল কোষ থেকে কি ক্ষরণ হয়? মনে রাখবা HCl ক্ষরণ হয়, ঠিক আছে। আরও একটা জিনিস মনে রাখতে পারো, সেটা হলো ইন্ট্রিনজিক ফ্যাক্টর, ইন্ট্রিনজিক ফ্যাক্টর ক্ষরণ হয়। কোথা থেকে এটা? এটা হলো গ্যাস্ট্রিক গ্রন্থির মধ্যে এই যে প্যারাইটাল কোষ আছে বা অক্সিনটিক কোষ আছে, সেই অক্সিনটিক কোষ থেকে। দ্বিতীয়ত যেটা আছে সেটা হলো মিউকাস কোষ, ঠিক আছে, মিউকাস, মিউকাস কোষ। মিউকাস কোষের কাজ কি? মিউকাস কোষের কাজ হলো মিউকাস ক্ষরণ করা, ঠিক আছে। তাহলে মিউকাস ক্ষরণ করে কে? এই মিউকাস কোষ। এর পরবর্তীতে আছে কি? আর্জেন্টাফিন কোষ, বা এটাকে আর্জেন্টাফাইন কোষও বলে, আর্জেন্টাফাইন, আর্জেন্টাফিন বা ফাইন, যেটাই লেখো, ফিন নিয়ে লিখলাম। আর্জেন্টাফিন কোষ থেকে কি করণ হয়? সেটার নাম হলো তোমার সেরাটোনিন, সেরাটোনিন। এর পরবর্তীতে কি আছে? এরপরে আছে জাইমোজেনিক, জাইমোজেনিক, জাইমোজেনিক বা চিফ কোষ, ঠিক আছে, জাইমোজেনিক বা চিফ কোষ বা পেপটিক কোষ, ঠিক আছে, পেপটিক।
এই জাইমোজেনিক কোষ বা চিফ কোষ বা পেপটিক কোষ থেকে যে ক্ষরণ হয় সেটার নাম কি পেপসিনোজেন। ঠিক আছে, নাম কি পেপসিনোজেন, পেপসিনোজেন। আর লাস্টে একটা যে কোষ আছে নাম হলো কি জি কোষ। হ্যাঁ, জি কোষ থেকে কি ক্ষরণ হয়, গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ হয়, গ্যাস্ট্রিন হরমোন, গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ হয়। তো এই বিষয়টা একটু মনে রাখবা যে পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থির কোন কোষ থেকে কি কি ক্ষরণ হয় এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এবার একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই স্বাভাবিকভাবে মাথার মধ্যে আসার কথা, যে আমরা একটা জিনিস জানি যে পাকস্থলীর কিন্তু তোমার ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায়, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু খুবই পাওয়ারফুল অ্যাসিড, সবল অ্যাসিড। তাহলে এরকম সবল একটা অ্যাসিড যেহেতু পাকস্থলীর ভিতরে আছে, তাহলে পাকস্থলী তো নিজেই পরিপাক হয়ে যাওয়ার কথা, এরকম না? এরকম মনে হওয়াটা খুব স্বাভাবিক। তো কি কারণে আসলে পরিপাকটা হয় না, পাকস্থলী নিজেই কেন পরিপাক হয়ে যায় না? এর পিছনে দুইটা কারণ আমি বলি। এক নাম্বার কারণ যেটা, সেটা হলো কি যে পাকস্থলীর ভিতরে যেই এক ধরনের মানে কি বলে, মিউকাস তো না, মানে কি টাইপের যে মিউকাসের স্তর আছে, হ্যাঁ মিউকাসের একটা স্তর থাকে পাকস্থলীতে, কি থাকে এরকম একটা মিউকাসের স্তর থাকে, এবং খুবই কনজেস্টেড থাকে, মানে খুবই কাছাকাছি, খুবই ঘন সন্নিবিষ্ট মিউকাসের একটা স্তর থাকে। সেই মিউকাসের স্তর থাকার কারণে আসলে পাকস্থলী নিজে নিজে পরিপাক হয়ে যায় না, এটা একটা কারণ। আরও একটা জিনিস মনে রাখবা, তাহলে এটা একটু লিখে দিই। এক নাম্বার কারণ হলো মিউকাস, মিউকাস আবরণ, ঘন সন্নিবিষ্ট মিউকাস আবরণ। মিউকাস আবরণের কারণে পাকস্থলী নিজে নিজে মানে মানে পরিপাক হয়ে যায় না। আর একটা কারণ কি, আরেকটা কারণ হলো পাকস্থলী যে অন্তঃগাত্র, সেই অন্তঃগাত্র থেকে একটা ক্ষারীয় বাইকার্বনেট ক্ষরণ হয়। সেই ক্ষারীয় বাইকার্বনেট কি করে, HCl কে প্রশমিত করে দেয়। ঠিক আছে, HCl কে প্রশমিত করে দেয়, কারণ আমরা জানি যে ক্ষার আর অ্যাসিডের মধ্যে প্রশমন বিক্রিয়া ঘটে। তাহলে বাইকার্বনেট, ক্ষারীয় বাইকার্বনেট কি করে, মানে যেই অ্যাসিডটা আছে সেটাকে প্রশমিত করে দেয়। এই কারণে পাকস্থলীটা আসলে নিজে নিজে পরিপাক হয়ে যায় না। তাহলে কি বাইকার্বনেট, ক্ষারীয় বাইকার্বনেট আছে, বাইকার্বনেটের উপস্থিতি, এই দুইটা মেইন কারণ। এই দুইটার কারণেই আসলে আমার পাকস্থলীটা মানে উপস্থিতি পরিপাক হয়ে যাচ্ছে না। তাহলে এই বিষয়টা আমাদেরকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, এবার একটা বিষয় দেখো, পাকস্থলীর মধ্যে যে মিউকোসা যে স্তরটা আছে, কিছুক্ষণ আগে লিখছিলাম যে এইভাবে এখানে মিউকোসা ছিল, মিউকোসা যে স্তরটা আছে অনেক সময় দেখা যায় এটার মধ্যে ফুটা হয়ে যায়, ঠিক আছে, বা এটা ক্ষতিগ্রস্ত হয়। তো এরকম এটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তখন একটা রোগ হয়, সেটার নাম হলো আলসার। ঠিক আছে, তাহলে আলসার সৃষ্টির মেইন দুইটা কারণ বইয়ের মধ্যে উল্লেখ করা আছে, এটা একটু মনে রাখবা। আমি জাস্ট মুখে মুখে বলে দিই। প্রথম কথা হলো যে আলসার সৃষ্টির অন্যতম প্রধান কারণটা হলো হেলিকোব্যাক্টর পাইলোরি নামক একটা ব্যাকটেরিয়া। ঠিক আছে, হেলিকোব্যাক্টর পাইলোরি। আচ্ছা, লিখেই দিই, হ্যাঁ এখানে লিখে দিই, হেলিকোব্যাক্টর পাইলোরি, হেলিকোব্যাক্টর, হেলিকোব্যাক্টর পাইলোরি। বানানটা কিভাবে, হেলিকোব্যাক্টর পাইলোরি, পাইলোরি কই, পাইলোরি, হ্যাঁ পাইলোরি, হেলিকোব্যাক্টর পাইলোরি। আর এটা কি একটা ব্যাকটেরিয়ার নাম, ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার কারণে আলসার হতে পারে পাকস্থলীতে। আর ব্যাকটেরিয়া, আর আরও একটা কারণ হলো NSAIDর কারণে। NSAID মানে কি, NSAID মানে হলো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। ঠিক আছে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগসের কারণেও আমার মানে আলসার সৃষ্টি হতে পারে। তাহলে এগুলো ছিল মোটামুটি পাকস্থলী সম্পর্কিত কথা। এর পরবর্তীতে আচ্ছা দেখি এখানে কি আর কিছু দেখানোর মতো ছিল কিনা। হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখবা যে ডেইলি মানে এই যে যে পাকস্থলী আছে বা স্টোমাক আছে, এই স্টোমাক থেকে তো বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ ক্ষরণ হতে থাকে। তাহলে একদিনে এখান থেকে যেই পদার্থটা খুব মেইনলি ক্ষরণ হয় সেটা আমরা গ্যাস্ট্রিক জুস বলা হয় এটাকে। পাকস্থলীর যে গ্যাস্ট্রিক গ্রন্থি বা পাকস্থলীর ভিতরে যেই সব গ্রন্থি আছে সেই গ্রন্থি থেকে যেই ক্ষরণটা হয় সেটার নাম হলো মানে গ্যাস্ট্রিক জুস। তো সেই গ্যাস্ট্রিক জুসের পরিমাণ কত, এটা হলো মনে রাখবা প্রতিদিন 2 লিটার গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হয়। তো এতটুকু ছিল মোটামুটি পাকস্থলী সম্পর্কিত আলোচনা। মেইনলি আমরা এই অধ্যায়ের মধ্যে মানে সবচেয়ে এখন পর্যন্ত এই দ্বিতীয় ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখলাম তার মধ্যে পাকস্থলী নিয়ে একটু ভাস্ট লেভেলে আলোচনা করা হয়েছে, আর মোটামুটি বাকিগুলো জাস্ট নামে মাত্র একটু আলোচনা করলাম। তো এতটুকু দেখার জন্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা ক্ষুদ্রান্ত সম্পর্কে দেখবো এবং বাকি অংশগুলো দেখার চেষ্টা করবো। সবাইকে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।